হ্যালো পিচিটি বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি লেভেলে সব থেকে ইম্পর্টেন্ট একটি অধ্যায় হায়ার ম্যাথে অন্তরীকরণে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট একটি টপিক গুণমান লঘুমান সম্পর্কে পড়ব। গুণমান লঘুমান টপিকটি আমাদের এইচএসসি এবং এডমিশন লেভেলে সব থেকে ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিকটি বোঝার জন্য আমাদের কয়েকটি আসলে টপিক সম্পর্কে খুব বিস্তারিত জানা লাগে। আজকের ভিডিওটিতে আমি গুণমান লঘুমানের একদম বেসিক থেকে মানে যতটুকু কনসেপ্ট প্রয়োজন হয় একদম বেসিক থেকে একদম মাস্টার লেভেল পর্যন্ত তোমাদের শেষ করে দেব। তাইলে তোমরা সবাই একটি খাতা এবং একটি কলম নিয়ে আমার সাথে বসে পড়ো আজকে পুরো ভিডিওটি জুড়ে। তোমরা যদি তোমরা যদি ডিফারেন্সিয়েশনে এই গুণমান লঘুমান টপিক সম্পর্কে ভালোভাবে জানতে চাও তাহলে তোমাদের সব থেকে বেশি দরকার ইকুয়েশন এবং গ্রাফিং সম্পর্কে জানো। কেন গুণমান লঘুমানের সাথে ইকুয়েশন গ্রাফিং এসবের কি সম্পর্ক? ভাই তোমরা তো গুণমান লঘুমানটা নির্ণয় করবাই একটা ইকুয়েশনের না। যারা অলরেডি গুণমান লঘুমানের কয়েকটি প্রশ্ন বা কয়েকটি প্রশ্ন দেখে নিয়েছে, যেমন আমি তোমাদেরকে দেখিয়ে নিই গুণমান লঘুমানের কয়েকটি প্রশ্ন। হ্যাঁ, এটা আমাদের অনেক বেশি আসে বুয়েট, বোর্ড বা যে কোনো এডমিশনে এর মধ্যে এই প্রশ্নটি অনেক আসে। দেখো y = 4 e⁻x + 9 e ইনভার্স x এর লঘুমান নির্ণয় করো। এটা ভাই অনেক আসে, আমি পাশে কোনো কোটেশন দিই না, কারণ এত বেশি আসছে আমার আসলে টাইপ করার সময় হয়নি। আচ্ছা, একটি প্রশ্ন দেখে নিয়েছো, তাহলে আরেকটি প্রশ্ন দেখো। এখানে একটি ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে হ্যাঁ এখানে একটি ইকুয়েশন আসছে। ইকুয়েশন থেকে এখানে বলেছে তোমাদের স্পর্শক এই বিন্দুতে অবিলম্বে সমীকরণ গুণমান লঘুমান নির্ণয় কত দৃশ্যকল্প 2 এইটি। আবার পরেরটাতে আসলে তোমরা দেখবা এখানেও তোমাদের একটি ইকুয়েশন দেওয়া আছে, তোমাদের এর আলোকে মান নির্ণয় করতে বলছে। এই ব্যবধিটা একটা ব্যবধির ভিতর এই একটি ফাংশন তৈরি করে দিচ্ছে আরেকটি, এটা গুণমান লঘুমান নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের যেসব গুণমান লঘুমানের টপিক আসে ওইটা সাধারণত ইকুয়েশনেরই গুণমান লঘুমান বোঝায়। এখন আমাদের যদি গুণমান লঘুমানে যাওয়া লাগে তাহলে আমাদের ইকুয়েশন জানতে হবে। ইকুয়েশনের সাথে সাথে তোমাদের গুণমান লঘুমান টপিকটা পুরো যদি ঠিকভাবে জানা লাগে তাহলে তোমাদের ইকুয়েশন গ্রাফিং জানা লাগবে, ঠিক আছে? এখন ইকুয়েশন ইকুয়েশন বা সমীকরণ আমরা সাধারণত দুইটা মানে একদম দুইটা পিলার বলতে পারি। দুইটা পিলার, একটি হলো তোমাদের ঘাত এবং অপরটি হলো তোমাদের চলক। হুম, ঘাত এবং চলক। এখন ঘাত এবং চলক তোমাদের সাধারণত ঘাত অনেক তোমাদের সাধারণত বহুঘাতী আসে। মানে বলতে গেলে যদি ইন্টারমিডিয়েট লেভেলের কথা বলতে যাও তাহলে তোমাদের অনেক ঘাত বা 2, 3, 4 ঘাতীয় ইকুয়েশন দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম দুই ঘাতের বেশি, দুই চলকের বেশি তোমার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ইউজ করা হয় না। একবার দুইবার তিন চলক বিশিষ্ট কয়েকটি প্রশ্ন আসতে পারে, কয়েকটি প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব, এখানে একদম লাস্টের দিকে থাকবে। আমরা সাধারণত এখন দুই চলক বিশিষ্ট থেকে শুরু করবো শিখা। আমরা তিন চলকে এখন যাব না, একদম ভিডিও লাস্টে বা ক্লাসের লাস্টে অবশ্যই থাকবে। চল তাহলে আজকে আমরা এটা শুরু করি। এখন ইকুয়েশনে দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট বলতে গেলে তোমাদের ওয়াই ও এক্স ইউজ করা হয় আমাদের সাধারণ নিয়মে, বেশিরভাগ ক্ষেত্রে এক্স ও ওয়াই ইউজ করা হয়। তাহলে আমরা একটি সমীকরণ দেখি, ওয়াই = x³ + 4x + 3। এটি কিন্তু একটি দুই চলক বিশিষ্ট ইকুয়েশন এবং এটির মূল ঘাত বা প্রধান ঘাত হলো 3, যেহেতু এক্স এর উপর 3 আছে। এক্স এর উপর 3 থাকার কারণে এখন সব থেকে বড় কথা আমাদের
যেসব ইকুয়েশন হয়, ঠিক আছে, যেসব ইকুয়েশন আসতে পারে বা যেসব ইকুয়েশন আমাদের পরীক্ষায় আসে, আমরা যদি তার গ্রাফ সম্পর্কে একটি ভালো ধারণা রাখি, তাহলে আমাদের ইকুয়েশন গুলো সলভ করা বা তোমাদের যে কোনো ম্যাথ ফেস করা অনেক বেশি সহজ হয়ে যায়। যার কারণে আমি ইকুয়েশন এবং গ্রাফিং টপিকটি সবার আগে রেখেছি। তোমরা ক্লাসে প্রথম স্লাইডে প্রথম যে একদম ছবিটি দেখতে পাচ্ছ, এটি একটি গ্রাফ। যারা আগে কোনিক্স পড়ে এসেছো তারা জানো এটি একটি পরাবৃত্তাকার গ্রাফ, ঠিক আছে, পরাবৃত্তাকার। 2 নম্বরটি একটি পরাবৃত্তাকার, 3 নম্বরটি শেপ আসলে আমি ঠিকভাবে জানি না, ঠিক আছে। 2 নম্বরটিও পরাবৃত্তাকার। এখন পরাবৃত্তাকার গ্রাফ কখন হয়? সাধারণত যারা কোনিক্স পড়ছো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য তো আমি আছি ভাই না। y ইকুয়াল টু এক্স স্কয়ার, ঠিক আছে। শুধু এইটাই নয় যে এটা পরাবৃত্তাকার হবে, y ইকুয়াল টু এক্স স্কয়ার bx প্লাস c। যদি কোনো চলকের ঘাত 1 হয় এবং অপর একটি চলকের ঘাত 2 হয়, তখন আমাদের শেপটি হবে কি? পরাবৃত্তাকার। আমরা একটা পড়ছিলাম মনে আছে, পরাবৃত্তাকার হিসেবে y স্কয়ার ইকুয়াল টু 4x। এইখান থেকে আসছে, দেখছো, এখানে x এর ঘাত 1 কিন্তু y এর ঘাত 2, ঠিক আছে। তোমাদের x এর ঘাত 1, y এর ঘাত 2। আমার লেখা আসলে বাঁকা আছে না, একটু এটা সলভ করা লাগবে। আমরা আসলে এখানে পেনটা একটু বাঁকা ধরেছি তাই। তাহলে 2 নম্বর গ্রাফটি যেহেতু পরবর্তীকাল, তাহলে বুঝতে পারছো এইটি যে একদম 2 নম্বর গ্রাফটি যেহেতু পরাবৃত্তাকার, এটাও সাধারণত কেমন হবে? y ইকুয়াল টু 4, y স্কয়ার ইকুয়াল টু 4x, বা y ইকুয়াল টু 4y ইকুয়াল টু x স্কয়ারও বলতে পারো। আমি একটু উল্টা লিখেছি, তোমরা একটু দেখে নিবা। তাইলে আমরা তো বেসিক্সটা বুঝেছি যে পরাবৃত্তাকার গ্রাফ হয় কিসে বা কোন পিলারের উপর বেস্ট করে এই পরাবৃত্তাকার গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। আমি বলে দিই, প্রথম যে দেখতে পাচ্ছ, প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ বা প্রথম যে গ্রাফটি দেখতে পাচ্ছ, এটি সাদা, এটি হলো y ইকুয়াল টু এক্স স্কয়ার। কেন এক্স স্কয়ার? দেখুন, এক্স এর মান যদি 1 হয়, y এর মান কত? 1। এক্স এর মান যদি -1 হয়, y এর মান 1। তাহলে বুঝতে পারছো এক্স এর প্লাস মাইনাস দুটোটা ভ্যালুর জন্য যে y এর মান কখন সেম, y এর মান সেম আসতেছে, তাহলে y ইকুয়াল টু এক্স স্কয়ার। এখন মিয়া তোমাদেরকে একটি শর্টকাট শেখাই। যার সামনে নেগেটিভ আনা হবে, ঠিক আছে, সে সে না, তার সাপেক্ষে গ্রাফটি উল্টে যাবে, ঠিক আছে। কার সাপেক্ষে উল্টাবে? তার সাপেক্ষে উল্টাবে। যার সামনে নেগেটিভ আনা হবে, যার সামনে নেগেটিভ আনা হবে অপর অক্ষের সাপেক্ষে, অপর অক্ষের সাপেক্ষে গ্রাফ উল্টে যাবে, বুঝছো? যার সামনে নেগেটিভ আনা হবে তার অপর অক্ষের সাপেক্ষে উল্টে যাবে। এখন সমস্যা, অপর অক্ষের সাপেক্ষে উল্টে যাবে। এখন আমি কথাটি কেন বলেছি, কারণ দ্বিতীয় গ্রাফটি হলো y ইকুয়াল টু
মাইনাস এক্স স্কোয়ার। অনেকে বলো মাইনাস এক্স স্কোয়ার, তাইলে আমরা এক্স এর সামনে মাইনাস দিয়েছি, তাইলে উল্টাবে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। মানে গ্রাফটি এইরকম ছিল, হ্যাঁ গ্রাফটি এরকম ছিল না, ওয়াই এর সাপেক্ষে উল্টালে, ওয়াই এর সাপেক্ষে যদি উল্টাই, হাই হাই, ওয়াই এর সাপেক্ষে উল্টালে তো সেমই থাকতেছে। ভাই আপনি কিছু ভুল করেছেন, তোমাদের সবারই মনে হচ্ছে ভাইয়া কিছু ভুল করেছে, আসলে না। দেখুন, তুমি এক্স এর সামনে কিন্তু মাইনাস বসাও নি, তোমার এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে সেটা ওয়াই এর সামনে। এখন বলো ভাই তাহলে এক্স এর সামনে মাইনাস কেন বসাবো? এখানে এক্স এর সামনে মাইনাস বসালে দেখো স্কয়ারের ভিতর মাইনাস বসানো লাগে, ঠিক আছে? খেয়াল করো, তোমার এখানে এক্স এর সামনে মাইনাস বসালে তা তোমার স্কয়ারের ভিতর বসানো লাগবে, তুমি স্কয়ারের বাইরে বসাইছো, মানে বাইরে বসিয়েছো, মানে আলটিমেটলি তুমি ওয়াই এর সামনে মাইনাস দিছো, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো অবশ্যই। তোমরা তাহলে এটা আসল সমীকরণ হবে এক্স স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই। এখন কেউ যদি একটু দুষ্টুমি করে কোনো স্যার যদি প্রশ্ন কর্তা যদি এক্স স্কয়ার সামনে মাইনাস বসিয়ে দেয়, তাহলে তোমরা কি এক্স এর সাথে উল্টিয়ে ভাববা গ্রাফটা? আসলে না, স্কয়ারের ভিতরে যদি, স্কয়ারের ভিতরে যদি মাইনাস দেয় তখনই তা ওয়াই সাপেক্ষে উল্টাবে। যেহেতু এখানে স্কয়ারের বাইরে মাইনাস দিয়েছে, মানে আলটিমেটলি মাইনাসটা ওয়াই সামনে দিচ্ছে। এখন ওয়াই এর সামনে যেহেতু মাইনাস দিয়েছে, তাইলে আমাদের সমীকরণটা এক্স অক্ষ, বুঝছো, এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে রোটেট করবে। দেখছো এখানে উপরের দিকে, এখানে উপরের দিকে ছিল, এখন এটা পুরো এক্স অক্ষ, এটা এক্স পুরো এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করে গেছে। তাহলে আমাদের দুইটা জিনিস একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রথমত যদি, প্রথমত যদি ইকুয়েশন এক্স স্কয়ার ইকুয়াল টু 4y এই আকারে থাকে, গ্রাফ গ্রাফ হবে পরাবৃত্তাকার। গ্রাফ হবে কি পরাবৃত্তাকার। আর যদি অন্য কোনো ভাবে থাকে, যেমন কিউব, এক্স কিউব ইকুয়াল টু ওয়াই বা এক্স কিউব ইকুয়াল টু, তাহলে আসতেছি, বুঝছো? তোমরা অবশ্যই এখন ভাবতে পারবে না, আমি আসতেছি, একটু ওয়েট করো, শুরু করো ভাইরা। হুম, তোমাদের যে 3 নম্বর, যে 3 নম্বর গ্রাফটি দেখতে পাচ্ছ, 3 নম্বর গ্রাফটি হলো তোমাদের কিউবের গ্রাফ, এক্স কিউব ইকুয়াল টু ওয়াই। আচ্ছা ভাইয়া, এখানে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই বা কেন? হুম, বা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কেন? দেখুন, তোমরা এক্স এর মান যদি 1 বসাও, ওয়াই মান 1, এক্স এর মান যদি -1 বসাও, ওয়াই মান কোথায় চলে আসছে? -1। তাহলে বুঝতে পারছো যে এটা, এই গ্রাফটি এটারই, বুঝছো? এখন তোমাদের গ্রাফটি দেখছো কোন ধরনের একটি শেপ, এইখান থেকে শুরু করে এখানে এসে এখানে। হুম, তাইলে তোমাদের এই গ্রাফটি আসলে একটু মুখস্থ বা মনে রাখা লাগবে। আমরা সাধারণত দেখো পরীক্ষার মধ্যে যখন এই ধরনের কিউব নিয়ে কোনো প্রবলেম আসবে, যখন তোমাদের গ্রাফটা ইমেজিন করা বা ভাবা একটু দরকার হবে, তখন কিন্তু তোমরা গ্রাফে বা একটা গ্রাফ বসে বসে তার দেখবে না, না, কিছু কিছু ম্যাথে কিছু কিছু জিনিস আমাদের আসলে মুখস্থ করা লাগে। এটা তোমরা যত তাড়াতাড়ি স্বীকার করবে তোমাদের জন্য ততই ভালো। তাহলে জিনিস একটু মনে রাখবা। এখন বলো, তোমাদের যে এখানে একটি শর্টকাট শিখিয়েছি, এটা একটি শর্টকাট, ঠিক আছে? তোমাদের এখানে যে একটা শর্টকাট শিখাইছি, তাইলে এখন যদি আমি এক্স কিউব ইকুয়াল টু -ওয়াই বসাই, গ্রাফটি কিভাবে ঘুরবে? বলো বলো। গ্রাফটা কিভাবে ঘুরবে? হ্যাঁ, তোমরা ঠিক বলছো। গ্রাফটা তোমাদের ওয়াই এর সামনে যেহেতু মাইনাস বসিয়েছো, এক্স এ
রেসপেক্টিভে ঘুরবে। তোমাদের গ্রাফটা হবে এই একটা স্পেসিফিক যে তোমরা গ্রাফ দেখছো না, এটার ক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করলে খুব মজা একটা জিনিস খেয়াল করতে পারবা। তোমাদের যে এই গ্রাফটি আছে এটা তোমরা এক্স বা ওয়াই যার রেসপেক্টিভে ঘোরাও না কেন সেম আনসারই হবে। মানে পরে ঘোরানো পরে ইনভার্স করে দিলে সেমই আসবে। চলো আজকে আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দ্বিতীয় স্লাইড। দ্বিতীয় স্লাইডে তোমরা অনেক বড় একটি ইকুয়েশন দেখতে পাচ্ছ। ভাই কেউ ইকুয়েশন দেখে পারবে না? আমি তো আছি না। ইকুয়েশনটি কি? ইকুয়েশনটা হলো y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3। বলো কেমন গ্রাফ, কেমন গ্রাফ? এটি একটি ত্রিঘাতী, বুঝছো? এটি একটি ত্রিঘাতী সমীকরণের গ্রাফ। এখন ত্রিঘাতী সমীকরণের গ্রাফ তো পরাবৃত্তাকার হবে না। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ত্রিঘাতী সমীকরণের গ্রাফ এইভাবে সেইভাবে হয়। দেখো ত্রিঘাতী সমীকরণের গ্রাফ আমরা আগের পেজে দেখেছি, অনেকটা এই ধরনের ছিল। এখন তোমাদেরকে একটি আমি শর্টকাট শেখাচ্ছি। শর্টকাট বলতে এটা আসলে হ্যাক্স, কিছু মাইন্ড হ্যাক্স তোমাদের মনে রাখার জন্য। তোমরা যেসব একঘাতী দ্বিঘাতী সমীকরণ দেখেছো না, দ্বিঘাতী সমীকরণের যেসব গ্রাফ দেখছো সাধারণত দেখছো পরাবৃত্তাকার এইরকম ইউ এর মতো। ত্রিঘাতী দেখছো কোন ধরনের? এই ধরনের। হুম, এটা একটা ত্রিঘাতী, এটা একটা কি ত্রিঘাতী। পেন্সিল। এটা একটা কি ত্রিঘাতী। একটা এক্স দেখো, যেসব দ্বিঘাতী গ্রাফ আছে এদের ভিতরে তোমার একটা করে কেউ আছে, ঠিক আছে? একটি করে কি কেউ আছে। যেসব গ্রাফ ত্রিঘাতী, তিন ঘাতী, ঠিক আছে, তাদের ভিতর দুইটি করে কেউ, ঠিক আছে, তাদের ভিতর কি দুটি করে গ্রিপ। আমাদের একটা জিনিস তাহলে মনে রাখলে হচ্ছে যে তোমাদের ঘাত সংখ্যা, তোমাদের ঘাত সংখ্যা থেকে তোমাদের এই টার্ন করার সংখ্যাটা একটা করে কম হবে, ঠিক আছে? তোমাদের ঘাত সংখ্যা থেকে গ্রাফ গ্রাফ টার্ন করার নাম্বার একটা করে কম হবে। ভাই লেখা এতটা বিশ্রী না, এখানে কেমন হচ্ছে সমস্যা না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো। তোমাদের নোট লাগতো না? আচ্ছা দাঁড়া দাঁড়া, কেস নাম্বার ইকুয়াল টু ঘাত মাইনাস এক। তোমাদের একটা আমি নিজে একটা শুরু করে নিলাম। এটা সব ক্ষেত্রে, এটা তোমরা দ্বিঘাতী ত্রিঘাতী চতুর্ঘাতীর ক্ষেত্রে তোমরা একটু দেখতে পাবো, ঠিক আছে? তোমরা আসলে জিনিসটা টেস্ট করবা কই। ডেসমোস নামে একটা অ্যাপ আছে, মানে ওয়েবসাইট। এটা ওয়েবসাইট তোমরা ক্রোমে সার্চ করলে পাবা। এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে, তোমরা অনেক ধরনের গ্রাফিং প্র্যাকটিস করতে পারবা, আরো ভালো ধারণা হয়ে যাবে তোমাদের। নিজে নিজে একটু এক্সপ্লোর করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আবার তোমাদের তাইলে হচ্ছে তোমাদের তাহলে একটা জিনিস মনে রাখলে হচ্ছে তোমাদের কেফ নাম্বার
ইকুয়াল টু কেস নাম্বার ইকুয়াল টু ঘাত মাইনাস 1, আমাদের প্রথম ঘাত মাইনাস 1। যেহেতু এটা একটি ত্রিঘাতী, তোমাদের সমীকরণটিতে দুইটি কেপ পাচ্ছ তোমরা। তাহলে আমরা এখন 3 নম্বর স্লাইড, এখন পরের স্লাইডে যাই। স্লাইড চেঞ্জ ঠিক আছে। পরের স্লাইডে আমরা একটি নতুন টপিকে যাচ্ছি। তোমাদের গ্রাফিং মোটামুটি বোঝা শেষ, বা তোমাদের যেসব ধরনের বা দ্বিঘাতী ত্রিঘাতী গ্রাফ আসে ওইসব আমরা বুঝিয়ে দিয়েছি। এরপরে চতুর্ঘাতী আসতে পারে তোমাদের কেপ। আরেকটা বিষয় তোমাদের শুধু এটুকু জানা হচ্ছে কেপ কতটুকু হচ্ছে, বা কেপ তোমার কয়বার চেঞ্জ হচ্ছে গ্রাফটা, মানে তোমাদের ঢাল কয়বার চেঞ্জ হচ্ছে, এটা বোঝাই তোমাদের জন্য এনাফ। এখন ক্রিটিক্যাল পয়েন্ট কি? ক্রিটিক্যাল পয়েন্ট মানে হলো চরম মান। চরম মান তোমাদের গ্রাফের এইসব যে মাথা বা যেখানে সেই গ্রাফটি একদম চেঞ্জ হচ্ছে না, বা বলে তোমরা বলতে পারো এখানে কি এটা ঢাল কি 0। একটা জিনিস দেখছো, এসব হলো যে চরম মান। এইটা, এই জায়গাটা, এই জায়গাটা, এইসব হলো চরম মান। এটাও চরম মান। চরম মানের ভিতরে চরম মান দুই ধরনের। একটি হবে তোমাদের মিনিমাম, মিনিমাম বা লঘুমান, আর একটা হবে তোমাদের ম্যাক্সিমাম বা গুরুমান। আজকে আমাদের ক্লাসের টপিকে আসল টার্নে চলে এসেছি আমরা, মিনিমাম এবং লঘুমান। এখন চরম মান তো বুঝেছো কি? চরম মান মানে যেখানে সেই গ্রাফ একদম 0 হয়ে আবার চেঞ্জ হচ্ছে বা টার্ন করতেছে, যেখানে একদম টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা চরম মান বলবো। চরম মান সম্পর্কে যদি ধারণা হয়ে যায়, তাইলে আমাদের মনে রাখা লাগবে এইসব যে গ্রাফ দেখতেছো তোমরা, এইসব সমীকরণের গ্রাফ কিন্তু সীমাবদ্ধ না। সীমাবদ্ধ না। তোমরা এখানে এক্স এর যত মান বসে ওয়াই তত মান পাবো, মানে এটা একটা আনলিমিটেড বলতে পারো, আনলিমিটেড গ্রাফ। কিছু কিছু গ্রাফ কিন্তু লিমিটেড হয়, এইসব আনলিমিটেড গ্রাফ। তাইলে আমরা সীমাবদ্ধ রেঞ্জের মধ্যেই চরম মান নির্ণয় করতে পারবো। আমাদের চরম মান কিন্তু অনেক সময় পরে হয় না। পরে হয় না বলতে, তোমরা যখন এই গ্রাফটা দেখবা ডেসমোসে, তোমরা যেহেতু নামটা অনেকদিন প্রথমবার শুনবা বা অনেকদিন আগে ইউজ করছো, ডেসমোস ওয়েবসাইটে যখন এই গ্রাফটা বা এই ইকুয়েশনটা দিবা, তখন তোমরা এই গ্রাফটা দেখবা এই দিক দিয়ে একদম অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এটা এইখান দিয়ে এক্সপ্যান্ড হয়ে একদম অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে, কিন্তু এইখানে গ্রাফটা টার্ন করছে শুধু এইখানে, টার্ন করছে শুধু এইখানে। তাইলে বলতে পারো এখানে চরম মান কয়টা? পুরো গ্রাফটার একদম পুরো, তুমি অসীম পর্যন্ত ধরো, মাইনাস ইনফিনিটি থেকে যদি তুমি ইনফিনিটি পর্যন্ত ধরো, মাইনাস ইনফিনিটি থেকে যদি তুমি ইনফিনিটি পর্যন্ত ধরো, তাইলে এখানে তোমরা চরম মান, চরম মান পাবাই দুইটা। ঠিক আছে, তোমরা এর থেকে বেশি চরম মান এখানে পাবা না, চরম মান এর থেকে বেশি পাবা না। এখন চরম মানের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম কোনটা? এইটা ম্যাক্সিমাম, যেখানে এইভাবে চেঞ্জ হবে ওটা অলওয়েজ ম্যাক্সিমাম, আর যেখানে এইভাবে চেঞ্জ হবে মিনিমাম। এখন তোমাদের যেগুলো, যেসব চার ঘাতের সমীকরণ আছে, বুঝতে পারছো? যেমন আমরা বলি সাইন এক্স এর একটা গ্রাফ যদি তুমি লিখো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স,
তোমরা সাইন এক্স এর গ্রাফ দেখো এই ধরনের। এখন এ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেখছো, এখানে একদম সব দিক দিয়ে সমান, এখানে একদম সব দিক দিয়ে সমান, তাহলে অনেক অসীম ম্যাক্সিমাম, অনেকগুলো, এটা একদম চলতে থাকে, এটা একদম চলতে থাকে। এখানে এর ম্যাক্সিমাম ভ্যালু অনেকগুলো, মিনিমাম ভ্যালু অনেক অনেক, একদম অসীম আনলিমিটেড। ঠিক আছে, মাঝে মাঝে সব ম্যাথের ক্ষেত্রে কিছু ব্যবধি দিয়ে দেয়। তোমরা একটু আগে প্রশ্ন একটা দেখে নিয়েছো না, ওইখানে দেখছো একটা ব্যবধি দিয়ে দিয়েছে, এইসব বেশিরভাগ ত্রিকোণমিতির ক্ষেত্রে দিয়ে নেই, কারণ এগুলো অসীম ক্ষেত্র হয়। তো ওই ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমাদের নির্ণয় করতেও বলতে পারে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালু এইসবই, মিনিমাম ভ্যালু এইসবই, যদি চার ঘাতি হয়, বুঝছো, অনেক সময় দেখবা এরকমও গ্রাফ আছে, বুঝছো, এইখানে মিনিমাম ভ্যালু, এখানে দেখছো না নিচের দিকে করে এইবার বলছে না, এইখানে মিনিমাম ভ্যালু। আচ্ছা দাঁড়া, তোমাদের জন্য একটা স্লাইডে বুঝিয়ে দিই। এইটা আমি তোমাদের জন্য আরেকটা কপি করি, ডুপ্লিকেট সাইট। তাহলে তোমরা যদি এইখানে খেয়াল করো, তোমাদের গ্রাফ যদি কোনোভাবে এই ধরনের হয় যে, তাহলে দেখুন এখানে একটা মিনিমাম ভ্যালু, এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু, এখানে একটা মিন, এখানে একটা ম্যাক্স, এখানে একটা মিন। ঠিক আছে, কিন্তু দেখো এখানের ক্ষেত্রে মনে করো তোমাদের, মনে করো এটা 3, এটা 2, এখানে 4, এখানে 6, কালার চেঞ্জ করি না, 6, এখানে 7, এখানে 8। এখন তোমাদের রেঞ্জ এতটুকু, ভেবে নাও যে তোমাদের রেঞ্জ এতটুকু, তাহলে তোমাদের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে হচ্ছে। তাহলে তোমাদের ম্যাক্সিমাম আসবে কি কি, ম্যাক্সিমাম ভ্যালু আসবে 3, 6। সরি, তোমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসবে 3, 6, তোমাদের মিনিমাম ভ্যালু 2, 4। এখন তোমাদের রেঞ্জ যদি এতটুকু দিয়ে দেয় শুধু, বা মনে করো তোমাদের গ্রাফটাই এই ধরনের, গ্রাফটা একটু অন্যরকম, তা তাইলে এইখানে তোমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু এখানে তো কম 3, এখানে মিনিমাম ভ্যালু 4। অনেক সময় দেখবা তোমাদের ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুর মান বেশি, এটা স্বাভাবিক। তোমরা অনেকজন মনে করবো আমাদের হয়তো ম্যাথ হয়েছে, আসলে না, এটা কোয়াইট সিম্পল একটা জিনিস। তাই তোমাদেরকে আমি শুধু এই ভুল ধারণাটা ভাঙার জন্য এটা বুঝিয়ে দিলাম। তোমাদের ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুর মান বেশি হতে পারে। আমরা কোন স্লাইডে পুরোটা পড়াচ্ছি, এখানে, হ্যাঁ। তাহলে তোমাদের, হ্যাঁ, এই স্লাইডটা এখানে এনে দিই, এই স্লাইডটা এখানে এনে দিই, আর তোমাদের এখানে কয়েকটা নোট দিই, এখানে একটা নোট দেবো, নোট দেবো যে নোট মিনিমাম ভ্যালু এর মান ম্যাক্সিমাম ভ্যালু এর থেকে বেশি
হতে পারে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখা লাগবে। তোমরা অনেকেই এসব নিয়ে ভয় পেয়ে যাবে, কি রে আমার ম্যাক্সিমাম, আমার গুণমান আমার লঘুমান থেকে ছোট। না না, গুণমান লঘুমান থেকে ছোট হতে পারে, এটা সাধারণ একটা জিনিস। চলো তাইলে আমরা আমাদের পরের টপিকে যাই। তোমাদের পরের টপিক হলো সীমাবদ্ধ রেঞ্জে সর্বোচ্চ সর্বনিম্ন মান। সীমাবদ্ধ রেঞ্জে এটা টপিক, এই টপিকটা আসলে তেমন কিছুই না। এই টপিকটা শুধু একটা কথাই বলবো, তোমাদের এগুলো অসীম গ্রাফ, তোমাদের এখন বলছি মাইনাস ইনফিনিটি থেকে এসব গ্রাফ ইনফিনিটি পর্যন্ত রেখে, তাইলে তোমাদের গুণমানের সীমাবদ্ধ একটি রেঞ্জ দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখান থেকে এখান পর্যন্ত, এখানে তোমাদের তখন মিনিমাম হবে, এখানে ম্যাক্সিমাম। তোমাদের যদি রেঞ্জ এখানে দেয়, তাহলে এখানে শুধু ম্যাক্সিমাম ভ্যালু পাবা। রেঞ্জের দিকে খেয়াল করবা। তোমাদের যদি রেঞ্জ দিয়ে দেয় শুধু এই অংশ থেকে এই অংশ, তোমাদের এখানে প্রশ্ন পড়ে বুঝতে পারবা, তখন তোমাদের শুধু ম্যাক্সিমাম ভ্যালুটাই লেখা লাগবে, ম্যাক্সিমাম ভ্যালুটাই হবে, তখন মিনিমাম ভ্যালু কোনো প্রশ্ন আসবে না। এটা হলো তোমাদের সীমাবদ্ধ রেঞ্জে সর্বোচ্চ সর্বনিম্ন মানের টপিক। এটুকুতে আমরা এটা ক্লোজ করবো। এটা আর তেমন বেশি নেই, যা বলার আমি আগের স্লাইড গুলোতে বলে আসছি। এখন প্রথম ডেরিভেটিভ ব্যবহার করে মান নির্ণয়। তোমরা এই যে তিন ঘাতের সমীকরণটা এতক্ষণ দেখে আসছো, y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3, এই গ্রাফটার যখন তোমরা ফার্স্ট ডেরিভেটিভ করবা, বুঝছো, তোমরা যখন ডিওয়াই ডিএক্স একবার করবা, তখন আসলে এই গ্রাফটা কেমন হবে তোমাদের? তখন গ্রাফটা হবে, দেখুন, একবার যখন তোমরা ডিফারেন্সিয়েশন করবে y ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2, এখানে আবার দিয়ে আসবে 4x প্লাস 3 করলে 0। এখন এটার গ্রাফ তো একটা স্কয়ারের, তাহলে বলতে পারো তোমাদের এটার গ্রাফটা একটা পরাবৃত্তাকার শেপ হবে, এরকম হবে, নাহলে এরকম হবে। তোমাদের আসলে গ্রাফটা অনেকটা এই ধরনের হবে, বুঝছো, পরাবৃত্তাকারী হবে। এখন আমি এটা কিভাবে বলেছি দেখো, তোমাদের দেখো একবার যখন চেঞ্জ হবে, তোমাদের এখানে ঢাল এইভাবে যাচ্ছে, আবার ঢাল এইভাবে কমতেছে, আবার ঢাল বলতে গেলে এখানে রেশিও ঢাল, আমি এটা ঢালের গ্রাফ আঁকতেছি, বুঝছো, তোমার ঢাল বাড়তেছে কমতেছে বাড়তেছে। এখন তোমাদের বাড়তেছে কমতেছে বাড়তেছে, তাহলে তোমার চেঞ্জ হচ্ছে কয়বার? এখানে একবার বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে। তোমাদের চেঞ্জ হচ্ছে দুইবার, কেক দুইটা। হুম, কেক দুইটা মানে তোমাদের ঘাত তিনটা। এখন তোমাদের একবার ডিফারেন্সিয়েশন করবা, তোমাদের কেক কয়টা হবে? তখন তোমাদের ঘাত দুই, কেক একটা। ঠিক আছে, তখন তোমাদের গ্রাফটা হয়ে যাবে এই ধরনের। এখন আমি এই গ্রাফে যাচ্ছি না, তোমাদেরকে সাধারণত বোঝানোর জন্য আমি এইটা মানে একটা দেখিয়ে দিয়েছি যে গ্রাফটা কেমন হতে পারে। তোমাদের অন্তর্ক্রমিক গ্রাফটা এইভাবে হবে। হুম, চলো তাহলে এখন চরম মান নির্ণয়। তোমরা এখানে একবার অন্তরীকরণ করছো, অন্তরীকরণ করলে তোমাদের একটা চরম মান নির্ণয় হবে। অন্তরীকরণ মানে তোমরা এখানে যেহেতু একবার এটাকে অন্তরীকরণ করেছো, তাইলে এক্স এর যে কোনো মানের জন্য, বুঝছো, এক্স এর যে কোনো মানের জন্য তোমাদের এখন এক্স এর যে কোনো মানের জন্য তোমাদের ওয়াই এর যে মানটা আসবে সেটা হবে ঢাল, বুঝছো। তোমরা এক্স এর যে মান বসাবো, ওয়াই এর যে মানটা আসবে সেটা হবে ঢাল। কারণ তোমরা যেহেতু এখানে এটাকে অন্তরীকরণ করছো, মানে এখন তোমাদের গ্রাফটা অনেক ক্ষেত্রে ওয়াই অংশে, ওয়াই অংশে দেখুন, একবার অন্তরীকরণ করার পরে তোমাদের হবে কি,
তোমরা একটা সমীকরণকে যখন অন্তরীকরণ করবা তখন তোমাদের ওয়াই অংশে বসবে ঢাল, আর এই অংশে তোমাদের এক্স এর মান। বুঝছো? তোমরা কোন একটা সমীকরণকে যদি অন্তরীকরণ করো তোমাদের ওয়াই অংশে তোমাদের ঢালের পরিবর্তনটাই দেখাবে। তোমাদের এখানে ঢাল বাড়তেছিল 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 বাড়তেছিল। বুঝছো? এইখানে এসে 90 ডিগ্রি, তোমার এখানে এসে ঢাল দেখছো কি কমতেছে 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 কমতেছে। আসলে কি তাই? এখানে তোমার কোণের মান কি হচ্ছে? এখানে কোণের মান বেশি, কম কম কম, মানে কমতেছে 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 কমতেছে। দেখো এখানে এসে তোমাদের কোণের মান কি? 0। এখানে কমতে কমতে এখানে এসে 0। এখান থেকে আবার মাইনাস কত? দেখো tan -45 ডিগ্রি মাইনাস tan 0 তাহলে tan -45 দিলে, মানে tan -45 দিলে কত? দেখো tan -45 দিলে কিন্তু তোমাদের -1 আসতেছে। এখন tan 0 মান দিলে 0, মানে তোমাদের যে গ্রাফটা এই অংশটা এই পোর্শনটা এই পোর্শনটাতে তোমাদের যে গ্রাফটা এইখান থেকে এই ধরনের হচ্ছে। বুঝছো? এই হচ্ছে না, তাহলে এখানে তোমাদের ডাল এইটুকু এখানে আরো বাড়তেছে। এখন তোমাদের কোন বাড়ার সাথে সাথে কিন্তু তোমাদের ঢালের চেঞ্জ হচ্ছে কেমন, কারণ এটা মাইনাস দিকে বাড়তেছে তবুও কমতেছে। মানে বুঝতেছো তোমাদের ঢালের চেঞ্জটা হচ্ছে কমতেছে কমতেছে, মানে এই পুরো পোর্শনটাতে কমতেছে। আর এইদিকে যে পোর্শনটা দেখবো ওইখানে আবার বাড়তেছে। এইখানে একটা মান আসবে যেখান পর্যন্ত ওইটা কমতে কমতেই থাকবে। এইখান থেকে এসে আবার বাড়বে। এখান থেকে এখানে আসছে তো, এখান থেকে আসছে এখানে এসে এই অংশটাতে, তখন দেখবো আমরা এইখান থেকে আবার 1200 বছর দেখছো এইভাবে। আর তোমাদেরকে একটু জিনিসটা বুঝাই, ওটা যদি তোমাদের ক্লিয়ার না তো সমস্যা। এখানে ঢাল দেখছো, এখানে ঢালু, এখানে ঢালু, এখানে এখানে আবার কম ঢালু, এখান থেকে এখানে বেশি ঢালু, এইখান থেকে এখানে বেশি ঢালু, কিন্তু এইখান থেকে এখানে কম ঢালু। মানে ঢালের পরিবর্তন এখানে কমতেছে। ঢালের পরিবর্তন, ঢাল না, ঢালটিকে কমতেছে কিন্তু ঢালের পরিবর্তন কমতেছে। কিন্তু এইখানে এসে ঢালের পরিবর্তন আবার বাড়তেছে, মানে একটা চেঞ্জ আসছে। ওইটা হলো তোমাদের গ্রাফ হবে কিসের অন্তরীকরণে। বুঝছো? বুঝতে পারছো তোমরা? তোমাদের একবার ডিফারেন্সিয়েশন করলে তোমরা যে গ্রাফটা পাবা, গ্রাফটা হলো ঢালের পরিবর্তনের। বুঝছো? ঢালের পরিবর্তনের গ্রাফ। এখন তোমরা এক্স এর সাথে ঢালের পরিবর্তন, এটা হলো ঢালের পরিবর্তনের গ্রাফ। এখন এক্স এর যে কোনো একটা মান বসে, তোমরা একটা মান কিসে পাবা? ঢালের মান পাবা, ঢালের মান পাবা। বুঝতে পারছো? আশা করি বুঝছো। না বুঝলে তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করবা। ঢালের পরিবর্তন আর ঢাল দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। আমি তোমাদেরকে পাশে ওটা একটু লিখে দিচ্ছি, তোমরা যেন পরে রিভাইজ দিলে মনে করতে পারো। ডিফারেন্সিয়েশনের গ্রাফ কি রিপ্রেজেন্ট করে? ঢালের পরিবর্তন। পড়ালেখা বোঝা যাচ্ছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, পড়ালেখাটা বোঝা যাচ্ছে। আর তোমাদের ডিফারেন্সিয়েশনের গ্রাফে আই হোপ তোমার শর্টকাট লিখতে যাই ভাই, মানে এত অলস হচ্ছি।
ডিফারেন্সিয়েশনে গ্রাফ এ এক্স এ মান বসালে ঢাল এর মান কি লিখছি একটু 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 নার্ভাস তাই ঢালের মান পাওয়া যাবে ঢালের মান পাওয়া যাবে এই অংশটা তুমি একটু বুঝেছো কিনা আমাকে কমেন্ট করে জানাবা নাইলে আমার পরের ভিডিওতে তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে হবে তাই আমি এখানে আবার বুঝিয়ে দেবো বুঝেছো এখন তোমরা এখানে দেখো 2 নম্বর যে আমি তোমাদেরকে কথাটি বলেছি মনে রাখার জন্য ওই 2 নম্বরের অনুসারে তোমরা এখানে যদি এক্স এর মান বসাও ওই এক্স এ ওই এক্স অংশ মানে তোমরা এইখানে মনে করো এক্স একটা মান -3 ধরে নিয়েছ তোমাদের এই -3 তোমাদের ঢাল কত ছিল তা তোমরা জেনে যেতে পারো তোমাদের ওয়াই কত ছিল লাগবে না ওয়াই আমরা প্রথমে একটা সমীকরণ থেকে আমরা বের করতে পারতাম কিন্তু আমাদের এখন লাগবে না আমরা শুধু এই সমীকরণটা একবার ডিফারেন্সিয়েট করে এখন এখানে আমরা এক্স এর মান বসিয়ে দিয়ে ওই অংশে তোমার ঢাল জেনে নিতে পারবো ঠিক আছে চলো তাহলে এটাই হলো প্রথম ডেরিভেটিভের ব্যবহার আমরা প্রথম ডেরিভেটিভ ব্যবহার করি কোন একটি সমীকরণ দেওয়া আছে আমরা 2বার কাজ করব না আমরা জানি 2বার কিভাবে কাজ করে ঢাল বের করা লাগে আমরা 2বার না করে একবার ডিফারেন্সিয়েশন করে ওখানে এক্স এর মান ইনপুট দিলে আমরা ওয়াই মান বা সরি ঢালের মান পেয়ে যাবো বুঝছো এটাই হলো আমাদের প্রথম ডেরিভেটিভের ব্যবহার এখন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে যাচাই আমরা প্রথম ডেরিভেটিভে একটা অংশ তোমাদের আর বুঝিয়ে দিচ্ছি সেটা হলো আমাদের প্রথম টপিকে একটু ছোট্ট একটা জিনিস বাকি আছে আমরা গ্রাফ দেখছি না এখন প্রথম ডেরিভেটিভ বুঝছি যে আমরা ওয়াই মান পেয়ে যাব তাইলে আমাদের লাভ কি মানে আমরা এখানে যে অন্তরীকরণের এই টপিক নিয়ে আলোচনা করতেছি গুরুমান লোক মানে এখানে এটার কাজ কি এখানে এটার কাজ হলো ডুপ্লিকেট সাইট এখানে এটার কাজ হলো তোমাদের আমরা একটা জিনিস জানি চরম মানের মধ্যে ঢাল 0 চরম মানে কি ঢাল 0 এর আগে দেখেছি না চরম মানের মধ্যে তোমাদের যে এখানে হ্যাঁ এইখানে এই অংশ আর এই অংশ দাঁড়াও তোমরা আমি এইসব নোট আছে তোমরা চিন্তা করো না এসব তোমরা সব একদম স্লাইডের মধ্যে পেয়ে যাবা আমি স্লাইড ডুপ্লিকেট করে নিয়েছি এখানে চরম মান এখানে চরম মান চরম মানের মধ্যে আমাদের ঢাল কত আমি ঢাল এম দিয়ে প্রকাশ করতেছি এম ইকুয়াল টু এটা তোমার পুরো ইন্টার লাইফে অনেক কিছু দেখবে ঢাল ইকুয়াল টু 0 কোথায় চরম মান চরম মানের আমাদের আক্ষরিক যে পরিচিতি বা আমাদের যে গ্রাফের পরিচিতি তো আমরা চেঞ্জ হচ্ছে দেখতেছি আমাদের যে ম্যাথমেটিক পরিচিতি আছে ওইখানে হলো চরম মানের ঢাল 0 এখন চরম মানের ঢাল 0টা আমরা আগে থেকে জানি আমাদের প্রথম ডেরিভেটিভে আমরা জানি একবার ডিফারেন্সিয়েশন করলে এখানে ওয়ানও দিতে পারে বা ওয়াই একবার ডিফারেন্সিয়েট করলে এইভাবে একটা উপরে চিহ্ন দেয় বা তোমরা বলতে পারো ডিওয়াই ডিএক্স একবার ডিফারেন্সিয়েশন করলে যে মানটা পাওয়া যাবে বা ওইখানে এক্স এর মানে ইনপুট দিকে যে মানটা পাওয়া যাবে ওটা ঢাল এখন একটু কানেকশন করতে পারতেছো একটাতে আমরা আগে থেকে জানি ঢাল 0 আর একটাতে বলতেছো এখানে এক্স এর মান বসে দিলে ঢাল পাওয়া যাবে তাইলে আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে আমরা y1 বা y হাইফেন বা dy
ডিএক্স এ 0 বসিয়ে দেবো। আমরা সমীকরণটা কি পেয়েছিলাম মনে আছে তোমাদের? 3x² + 4x, 3x² + 4x। এখন এইখানে আমরা ঢাল পাবো যদি x এর মান বসাই। এখানে আমরা 0 পাবো চরম মানে। তাহলে আমাদের যদি চরম মান কোন কোন x এ, দেখুন x এর জন্য আমরা ঢাল পাবো। এখন ঢাল যদি আমরা আগে থেকে জানি যে 0 হবে, তাহলে আমরা x এর মান বের করতে পারবো যে কোন কোন x এর মধ্যে চরম মান, কারণ চরম মানের ঢাল 0। এখন আমরা বসিয়ে দিই, দেখুন 3x² + 4x = 0। তাহলে এখানে কেমন করবো? তোমরা একবার x কমন নিলে 3x + 4 = 0। x এর মান একটি হবে, x = একটি 0 আর একটি -4/3। মানে x এর একটা 0 মানের মধ্যে কি আসতেছে তোমাদের বুঝতে পারছো? x এর একটা 0 মানের মধ্যে তোমাদের y, না সরি সরি ঢাল বা 0 হবে। এই x এর এই দুইটা মানে y এর মান 0, y এর মান বা m এর মান, ঢালের মান 0। মানে x এর এই দুইটা মানের মধ্যে চরম মান দেখো এখানে গ্রাফের মধ্যে একদম ভালো হয়। এখানে একটা 0 দেখছো? কি কালার ইউজ করতেছি রে, কালার চেঞ্জ করতে করতে হচ্ছে। হ্যাঁ, এখানে 0 তে একটা 0 দেখতেছি আমরা। হাই হাই, এখানে -4/3 মানে 1 থেকে একটু বেশি, -1 থেকে একটু বেশি। দেখুন এটা 1 থেকে একটু বেশিতে এসে এখানে 0 মিলে গেছে। তো মানে দুইটা চরম মান কোথায় কোথায়, এটা আমাদের প্রয়োগ ছিল। এখন আমরা আগের স্লাইডে ফার্স্ট ডেরিভেটিভ কোথায় কাজে লাগাবো কেন লাগাবো জানি। ফার্স্ট ডেরিভেটিভ কোথায় কাজে লাগাবো, কেন লাগাবো আমরা বুঝে গেছি। এখন আমাদের পুরো ফোকাস হবে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ কি? তোমরা যেমন ত্রিকোণ এখনো চেইন রুল করো নাই, তাদের সেকেন্ড ডেরিভেটিভ আমি বলে দিচ্ছি। সেকেন্ড ডেরিভেটিভ হলো তোমাদের একবার ডিফারেন্সিয়েশন করার পরে যে একবার মানে dy dx যেটা পাবা বা y হাইফেন বা y1 যেটা পাবা, ওইটাকে dy1 d হাইফেন dx ওইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, ওইটা সেকেন্ড ডেরিভেটিভ। ওইটাকে আমরা y2 বা dy প্রাইম dx বা ওই dy dx এভাবে লিখতে পারো। এখন আমাদের টপিকের নাম হলো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে যাচাই। এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কেন করব, এটার ব্যবহার কি, আমাদের সেকেন্ড ডেরিভেটিভ কেমনে করবো এটা তো বুঝে গেছো। y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ওটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। এখন কেন করব কারণ তোমাদের যে গুণমান লঘুমান টপিক আছে, গুণমান লঘুমান। এখন এখানে তো মান দুইটা, তুমি গতবার পেয়েছো x = 0 আর -4/3। এখানে x এর দুইটা মানের জন্য অবশ্যই তোমাদের x এর দুইটা মান। এই দুইটা মান তুমি যদি y = x³ + 2x² + 3 বসে দাও, তাইলে আমরা এখানে চরম মানগুলো পাবো। চরম মান
মানে এখানে তুমি গুরুমানও পাবা, লঘুমানও পাবা। এখন গুণমান লঘুমান দুটো পাবো, কিন্তু তোমাকে যদি বলি শুধু লঘুমান নির্ণয় করতে বা শুধু গুণমান নির্ণয় করতে, বা কোনটা লঘুমান কোনটা গুণমান ওটা বলতে পারছে, তোমরা বুঝবা কেমনি? তোমাদেরকে আমি ফার্স্টে বলে দিয়েছি, তোমাদেরকে আমি ফার্স্ট এই বলে দিয়েছি গুণমান ক্যান বি smaller, can be smaller than লঘুমান। তোমাদেরকে এটা আমি ফার্স্টে বলে দিয়েছি যে গুণমান লঘুমান থেকে ছোট হতে পারে। এখন তোমরা ধুমধাম বসা দিলা, এটা গুণমান এটা লঘুমান এটা এইসব আজম বাজুম বলে ব্যাখ্যা তো আর করে দিতে পারবে না। তোমাদের অবশ্যই ফুল মার্ক লাগবে, তোমাদের অবশ্যই জানা লাগবে কোনটা গুণমান কোনটা লঘুমান। এই গুণমান লঘুমান কোনটা এইটা নির্ণয় করার জন্যই তোমাদের আসলে লাগবে যে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ কেন ভাই? ভাই কেন সেকেন্ড ডেরিভেটিভ? মানে অন্য কোনো উপায় নেই, আমরা আবার ডিফারেন্সিয়েশন ভাই করা লাগবে, তেমন ঝামেলার কোনো কাজ না। চলো কেন করব আমরা আজকে ওইটা নিয়ে আলোচনা করি। আজকে সরি এই স্লাইডে চলো। এখন সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন কেন করব? চলো সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করবো কারণ আমরা জেনেছি যে ঢালের পরিবর্তন আমরা গ্রাফে পাই y1 আর x বা y প্রাইম বা x, বা ঢালের পরিবর্তন আর x। কি বলতে চাচ্ছি আমি? হ্যাঁ হ্যাঁ বুঝতেছো, অনেকজনই বুঝতেছো। আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফটা হয়, বুঝছো? আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভের কারেন্ট এখন যা লাগছে, ফার্স্ট ডেরিভেটিভের গ্রাফটা হয় তোমার চেঞ্জ, ঢালের চেঞ্জ আর এক্স এর জন্য। এখন কোন অংশে যদি ঢালের চেঞ্জ বাড়তেছে বাড়তেছে এখান থেকে কমে, বুঝছো? দেখো ঢালের চেঞ্জ দুই ভাবে হতে পারে, একটা এভাবে কমতেছে কমতেছে থেকে বাড়তেছে, এখানে বাড়তেছে বাড়তেছে থেকে কমতেছে, দুই ধরনের। একটু ভালোভাবে মনোযোগ দিবা, যদি এখানে একটু মিস করো তাহলে অংশটা বুঝবে না। ঢালের চেঞ্জ দুই ভাবে, একটা বাড়তেছে তারপর কমতেছে, আর একটা কমতেছে তারপর বাড়তেছে। এখন এটা কেন? আমরা উইদাউট একবার ডেরিভেটিভ না করে গ্রাফটা যদি দেখি, এটার গ্রাফ, এটা y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কয়ারের গ্রাফ ধরে নাও, এই ধরনেরই হবে অনেকটা এই ধরনের। আর এটা হবে y1 ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 4x এর গ্রাফ, ঠিক আছে? এটা ডেরিভেটিভ মানে একবার ডিফারেন্সিয়েশন করার পর, এটা একবার ডিফারেন্সিয়েশন করার আগে। আচ্ছা তাহলে এখন তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো, তোমাদের যখন y2 করবা, দেখো মনে করো আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের সমীকরণটা ছিল যে y1 equal to 3x square plus 4x। এখন যখন y2 করবা তখন 3 গুণ 6x প্লাস 4 হয়ে যাবে। এইটা একটা সরল রেখার গ্রাফ, ঠিক আছে? আমরা পরের স্লাইড একটু করে যাচ্ছি, একটা খালি স্লাইড ছিল এটা আমরা সরো 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 বাবা সরো। হ্যাঁ এখানে আনছি, এখানে বুঝাই যেহেতু y2 ইকুয়াল টু 6x প্লাস 4 হচ্ছে, তাইলে এটা একটা সরল রেখার গ্রাফ। এখান দিয়ে যাবে কোনো মানে 0 0 দিয়ে যাবে, এটা কোনো ঠিক নেই। আমি একটা রাফ গ্রাফ আঁকছি, এটা একটা সরলরেখার গ্রাফ। এখন সরলরেখার গ্রাফে তুমি
যখন এক্স এ একটা মান বসাবা ওয়াই টু একটা মান পাবা। তাইলে আমরা এক্স এর দুইটা মান পাইছিলাম, এক্স ইকুয়াল টু 0, -4/3। ঠিক আছে, এক্স ইকুয়াল টু -4/3। শর্টকাটে আমি যদি বলে দিই, আমি শর্টকাটটা প্রথমে বলতেছি, তারপর বুঝাচ্ছি। তোমরা যারা বুঝবা না বা বুঝতে একটু সমস্যা হবে, যাদের মাথায় ধরতেছে না, তারা স্কিপ করবে। ঠিক আছে, কোনটা শর্টকাটটা মনে রাখবো কিন্তু। y2 যদি x এর যে মানের জন্য, এটাকে আমার একটু শুট করা লাগবে। আচ্ছা বাদ দাও, আমি তোমাদের আরেকটা নোট দিয়ে দিই। স্যার শেপে যাই। তোমাদের এখানে একটা তাহলে আমি নোট দিয়ে দিই। নোট দেব y2 এর মান যে এক্স এর মানের জন্য নেগেটিভ হবে, সে এক্স এর মান কি, ভাই মানে লেখার প্র্যাকটিস একদম কমে গেছে। সে এক্স এর মান এর জন্য গুরুমান পাওয়া যাবে। নেগেটিভ হলে গুরুমান পাওয়া যাবে, মনে রাখবো উল্টা কিন্তু গুরুমান পাওয়া যাবে। আর ওয়াই এর যে মান, এক্স এর ওয়াই এর মান, y2 এর মান যে এক্স এর মানের জন্য, মানে এক্স এর মান যে এক্স এর মানের জন্য পজিটিভ হবে। বুঝছো, y2 মানে এক্স এর মান, তুমি যে সমীকরণ আছে না, এই সমীকরণে এক্স এর মান ইনপুট দিবা, এক্স এর মান ইনপুট দিবা, এক্স এর মান এই দুটোটা ইনপুট দিবা। বুঝছো, এখানে দুইটার মধ্যে যেটার জন্য, এখানে দুটার মধ্যে যেটার জন্য তুমি এইখানে এই দুইটা মানের মধ্যে যেটার জন্য তুমি নেগেটিভ মান পাবা, সেটাতে গুরু মান পাওয়া যাবে। মানে সেই এক্স এর মান যদি প্রথম সমীকরণ একদম y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3 বসাও, তাহলে গুণ মান পাওয়া যাবে। আর যদি পজিটিভ পাও, বুঝছো, এই এক্স এ এইখানে এক্স এর মান, এইখানে এই সমীকরণে এক্স এর মান বসিয়ে যদি তুমি পজিটিভ মান পাও, পজিটিভ ভ্যালু পাও, বুঝছো, তাইলে ওই এক্স এর মান তুমি y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3 সমীকরণে বসালে লঘু মান পাবা। শেষ কথা, শেষ, একদম ক্লিয়ার, মানে ফুল ক্লিয়ার তো। তাইলে এইটা তোমরা মনে রাখবা, এটা একটা নোট। তোমরা এখানে নোটটাতে লিখবে শুধু কি, তোমরা এখানে নোটটাতে শুধু লিখবা, নোটটাতে তোমরা শুধু একটা জিনিস লেখা রাখবা, নোটটাতে তোমরা একটা জিনিস লেখা রাখবা, y2 এক্স এর জন্য পজিটিভ হলে এক্স গুরু মানে ব্যবহার, নেগেটিভ হলে
এক্স লঘুমানে ব্যবহার, লঘুমানে ব্যবহার মানে লঘুমান নির্ণয়ে ব্যবহার করব। ঠিক আছে, এটা নোট করবা। এখন y1 এর মান আমরা ব্যবহার করি y ইকুয়াল টু 0 ধরে x এর মান নির্ণয়। শেষ। এটা তোমাদের পুরো গুণমান লঘুমান যে গেমটা খেলেছি আমরা এতক্ষণ, বা গুণমান নির্ণয়ের যে গেম প্লেটা দেখেছি বা যে ক্লাসটা দেখেছি, ওইটার পুরো সামারি। ওটা পুরো সামারি মানে বুঝছো? তাইলে আমি তোমাদেরকে এইখানে একদম সিরিয়াল লিখতেছি। গুরু মান লঘু মান, গুরুমান লঘুমান নির্ণয়। ফার্স্ট স্টেপ, স্টেপ 1, তোমাদের y ইকুয়াল টু যে ইকুয়েশন থাকবে ওটাকে y1 করা। স্টেপ 2, y1 ইকুয়াল টু 0 ধরে x এর মান নির্ণয় করি। স্টেপ 3, y2 এ x এর মান বসাই। x এর মান বসিয়ে নেগেটিভ পাইলে x গুরুমানে, x গুরুমানের, পজিটিভ পেলে x লঘু মানের যান। যদি নেগেটিভ পাই x গুরুমানের যান, আর যদি পজিটিভ পাই x লঘু মানের যান। ঠিক আছে, ওই গুরুমানের জন্য পজিটিভ পাইছি যে এক্সটা, ওইটা y এ বসাই। বুঝছো? এটা একটু তোমরা অনেকজনে স্ক্রিনশট নিতে পারো, ওই জন্য আমি একটু সুন্দর করে লিখে দিই। স্টেপ 4 হবে y এ বসাই। স্টেপ 4 হবে y এ x বসিয়ে। শেষ। এইটা তোমাদের গুণমান লঘুমান নির্ণয়ের টোটাল একদম ফুল সামারি। এই কয়েকটা স্টেপ, বা এই কয়েকটা স্টেপ শিখিয়ে দিল তো না, না না না, এগুলো করিও না। গ্রাফ যেগুলো শিখাইছি বা গ্রাফ যেগুলো দেখাইছি অনেক কাজে লাগবে যারা বুঝছো। যারা বোঝে না আর একবার রিকেপ করতে পারো। আর যদি এর পরেও না বুঝে থাকো বা আমার বোঝানোর কোনো প্রসেসে তোমাদের কমতি বা ভুল লেগে থাকে, তাহলে তোমরা আমার অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবা। প্লিজ কমেন্ট বক্সে জানাবা, দয়া করে কমেন্ট বক্সে জানাবা। আমার জানা খুব দরকার যে আমার কোনখানে একটু ভুল হচ্ছে। এটা তোমাদের সামারি, ফুল সামারি। ঠিক আছে, এখন ফুল সামারি। এইখানে একটা আমরা আমাদের লাস্ট টপিকে চলে এসেছি। টপিক হলো তোমাদের কয়েকটা প্র্যাকটিস। আমরা এখন প্র্যাকটিস করব। আমরা এখন প্র্যাকটিস করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন আসি আমাদের আহ, আজকের ক্লাসে একদম শেষ পার্টি। এটা হলো আমাদের প্র্যাকটিস পার্ট। প্র্যাকটিস পার্টে আমরা সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটি বা সব থেকে কমন যেগুলো পরীক্ষা আসতে পারে বা ইম্পর্টেন্ট এই ধরনের আমরা কয়েকটি ম্যাথ করবো, যার মাধ্যমে আমাদের পুরো ক্লাসে যে টপিকটা শিখেছি বা গুরুমান লঘুমান যে নির্ণয় শিখেছি, এটার একটা পুরোপুরি একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। চলো।
প্রথমত দেখো, এটা এমন একটি প্রশ্ন যা বহুবার এসেছে, বহুবার ভাই, বিশ্বাসও করতে পারবে না এটা কতবার আসছে। এটা তোমার বোর্ড বলো, এডমিশন বলো, তারপর সব দিক দিয়ে, একদম সব দিক দিয়ে ভরা ভরা আসছে। তোমার এখানে পাশে তোমার রেফারেন্স লিখে শেষ করা যাবে না। প্রশ্নটাতে বলেছে y ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার x প্লাস 9 e ইনভার্স x হলে এর লঘুমান নির্ণয় করতে হচ্ছে। খেয়াল করো, এখানে বলছে লঘুমান নির্ণয় করতে। তাহলে আমরা কয়েকটা স্টেপ দেখেছিলাম। স্টেপ 1, যে তোমার প্রথমত একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত, এক্স ই থাকে। তারপর এখানে 9, তো 9 এর জন্য 9 থেকে যাবে 9। তারপর এক্স ইকুয়াল ইনভার্স এক্স কে করলে মাইনাস ই ইনভার্স এক্স। তাহলে এখানে সর্বসফল হবে ই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস, সরি মাইনাস হবে মাইনাস 9 ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম কি, তোমরা y1 ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে এখানে 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e ইনভার্স x ইকুয়াল টু 0। তাহলে 4/9 ইকুয়াল টু এটা লিখতেছি আমি, সমস্যা নাই যদিও। e ইনভার্স x, তো তাহলে এখানে 4 e x ইকুয়াল টু 9 e। তাহলে এখানে ইনভার্সটার পাশে আসলে e 2x ইকুয়াল টু 9/4। আবার এখানে e টু দি পাওয়ার x হোল স্কয়ার, তো তাইলে 3/2 প্লাস মাইনাস। এখন e টু দি পাওয়ার x এর তুমি এর উপর পাওয়ার যতই দাও না কেন, তোমার কখনো এখানে স্কয়ার হবে। e টু দি পাওয়ার, দেখো তোমার একটা জিনিস খেয়াল করো, তোমরা এর উপর পাওয়ার যতই দাও না কেন, ওইটা কখনো মাইনাস আসবে না, বুঝছো? এখন কোনো মাইনাস কিছুর উপর যদি তুমি স্কয়ারও দাও, তাহলে বুঝতে তো পারছো, কোনো মাইনাস কিছুর উপর স্কয়ার দিলে ওইটা প্লাস আসবে। মানে এর উপর তুমি পাওয়ার যতই দাও না কেন, এর উপর পাওয়ার কখনো মাইনাস হবে না। ঠিক আছে, এরপর মাইনাস 100 দিয়ে দেখো, কখনো মাইনাস হবে না। তো কখনো মাইনাস না হলে মানে ভিতরের মানটা কখনো মাইনাস না, তাহলে এখানে e টু দি পাওয়ার x is not equal to minus 3/2। তাহলে অনলি এখানে পজিটিভটাই হবে, e টু দি পাওয়ার x equal to 3/2। এখন তোমাদেরকে আরেকটা শর্টকাট শিখিয়ে দিই, এটা একটা নোট, তোমরা এটা লিখে রাখো, তোমাদের এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। সেটা হলো e টু দি পাওয়ার x equal to যদি 3/2 হয়, তোমরা উভয় পাশে লন নিয়ে আসতে পারবা। এটা শর্টকাট হিসেবে তোমরা মনে রাখবা। ঠিক আছে, লন e টু দি পাওয়ার x ইকুয়াল টু লন 3/2। তাহলে লনে যদি ই থাকে, লন ই মানে কি জানো? লন মানে হলো লগে ভিত্তিক ই। আর এখানে যদি ই থাকে, যদি এখানে লন ই আসে, তাহলে এখানে ইটা আসবে। ঠিক আছে, তখন এটার মান 1 হয়ে যাবে। এক্স উপরে থাকলে দেখো, লন এর সাথে কিছু থেকে যদি কোনো একটা কিছু এক্স বা কিছু উপরে থাকে বা পাওয়ারে ঘাতে থাকে, এটা সামনে চলে আসে, লন ই ইন্টু লন 3/2। তাইলে এক্স ইকুয়াল টু লন 3/2। ঠিক আছে, এক্স ইকুয়াল টু লন 3/2। এখন আমরা একটাই মান পেয়েছি, মানে এখানে গুরুমান হোক লঘুমান হোক, শুধু একটাই ইউজ হবে। তাহলে আমাদের গুরুমান লঘুমান এখানে আসলে টেস্ট করা লাগবে না। তোমরা যদি চাও টেস্ট করে দেখিয়ে দিতে পারো,
আমরাও অবশ্যই টেস্ট করে দেখবো। আমরা তো আর স্কিপ করবো না, কিন্তু পরীক্ষার হলে যদি এরকম একটা মান থাকে, যদি এক্স এ একটি মাত্র মান পাওয়া যায়, তাইলে তোমরা সরাসরি সেটা ইকুয়েশনে বসিয়ে দিয়ে, এখানে বসিয়ে দিয়ে তোমরা ওটা সলভ করে নিবে, ঠিক আছে? মানে পুরোপুরি ওই লঘুমানই বের হবে, কারণ ওইখানে ওইটাই আছে নির্ণয় করো। বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে এসব করতে পারো, কারণ এমসিকিউর ক্ষেত্রে লঘুমান নির্ণয় বলো, তোমার তো আর লঘুমান নাই বা জিরো এই ধরনের কিছুতে হবে না। না, যদি নাই থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু জিরো কখনো দিও না। নাই মানে জিরো না কিন্তু। ওয়াই টু করবো আমরা। তোমরা একটু যখন একটু ভালোভাবে খেয়াল করবো, ওয়াই টু করলে তোমাদের সেম ইকুয়েশনটা আবার আসবে। তোমাদের ওয়াই টু যখন করবো সেম ইকুয়েশনটা আবার আসবে, তখন ক্যালকুলেটারে মানটা বসিয়ে দাও, ও e to the power x। তোমরা ক্যালকুলেটর পুরো সমীকরণটা বসিয়ে সলভের মধ্যে মানটা বসাবে, ঠিক আছে? ওটা হলে দেখবো তোমাদের জন্য একটু ইজি হবে। লং 3/2, তোমাদের মান কত আসছে? 12। 12 কি পজিটিভ, মানে কি মান পাওয়া যাবে? লঘু মান। ওয়াই এর এই মানের জন্য তোমাদের লঘু মান পাওয়া যাবে। যেহেতু এটাই প্রথম সমীকরণটা, বা প্রথম সমীকরণটাতে আবার ফের গিয়েছি আমরা। দেখুন, ওয়াই কে আমরা ওয়াই ওয়ান করছি, ওয়াই ওয়ান কে আবার ওয়াই টু করছি, কিন্তু এই একমাত্র এই স্পেসিফিক এই একমাত্র সমীকরণে, বা আরো সমীকরণ কিছু হতে পারে, বাট এই সমীকরণে ওয়াই টু আর ওয়াই ওয়ান, ওয়াই আর ওয়াই টু সেম, যেই কারণে আমরা এখানে যে মানটা পেয়েছি 12, ওইটাই আমাদের লঘুমান অ্যান্সার, ঠিক আছে? চল তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমরা খেয়াল করি, আমাদের প্রশ্নটা একটু আছে, ভালো লেভেলের প্রশ্ন আর ইজিও। তোমরা দেখে কেউ ভয় পাবে না, অনেকজন মনে করবে কি তোমাদের এখানে অনেক জটিলতা পায়। চিন্তা করবে না, আমি তো আছি। চলো শুরু করি। তোমাদের একটি ফাংশন দেওয়া আছে, দেখো আমরা করবো এখানে শুধু 2 নম্বর 3 নম্বরটা, কারণ আমাদের এটাই আমাদের টপিকের ম্যাথ, ঠিক আছে? প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট বা ভালো লেভেলের একটি বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ দিয়েছে, তোমরা একটু নিজেরাই প্র্যাকটিস করতে পারো। বাট আমি শুধু 3 নম্বরটা এখন করে রেখেছি আমাদের টপিক ওয়াইজ প্র্যাকটিসের জন্য। তাহলে বলেছে দৃশ্যকল্প 2 হতে ফাংশনটির গুণমান লঘুমান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 এটা জি জি অফ এক্স, তাইলে 54x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব, 1x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব। তাহলে আমরা স্টেপ 1, আমরা এটারে একবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করলে এটা 54 বা মাইনাস 3 2x মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে 2, কারণ এটা পুরোটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম। তারপর এখন এটা আবার করবো, কারণ মাইনাস কে করলে তো আর এখানে 7x থাকলে কিন্তু -7 হতো, কিন্তু এখানে শুধু 7 আছে, তাই এটা 0 হবে, 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে, ঠিক আছে? তারপর এখানে আমরা কি করব, জি অফ এক্স, মানে একবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা এটাকে মান 0 ধরে নিই, তাইলে এটার মান 0 0 ধরে নিলে এক পাশে 54 থাকবে, অন্য পাশে 3 আর 2, দেখছো 3 আর 2, কারণ এটা মাইনাস তো ওই পাশে চলে গেলে তো প্লাস হয়ে যাবে। 54 3 2 6, 6 চলে আসবে নিচে। তারপর 2x মাইনাস 7 হোল স্কয়ার। তোমরা এই অংশটা বুঝতো, মানে এই অংশটা বুঝতে পেরেছো? এই অংশটা তোমরা একটু নিজেরাই করো, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা অবশ্যই পারবে আমি জানি। এতটা ইয়া না, আমি জানি আমার ভাই বোনেরা ছোট ছোট পত্রিকা অনেক বেশি। 9 ইকুয়াল টু 2x মাইনাস 7 হোল স্কয়ার, তাহলে 2x মাইনাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। স্কয়ার তুলে কিন্তু তোমরা প্লাস মাইনাস অবশ্যই দিবে, ওইটাতে দিনে। আমরা এর আগের ম্যাথে দিনে কেন, কারণ
ই টু দি পাওয়ার এক্স এর মান কখনো মাইনাস হতে পারে না, কিন্তু এখানে 2x-7 এর মান কিন্তু এক্স মানে ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, তোমরা আবার এখানে স্কিপ করলো না। তারপর 2x = 7 ± 3, তাইলে এক্স এর একটা মান হবে, দেখো একটা যদি আমরা প্রথমে প্লাস ধরি তাহলে হচ্ছে 10, 10কে যদি ভাগ করলে একটা হবে 5, আর একটা হবে এখানে 4, এখানে আরেকবার হবে মাইনাস ধরলে 4 হবে, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এক্স এর দুইটা মান এসেছে, একটি 5 আর একটি 2। এইখানে গুণমান লঘুমান উভয় নির্ণয় করতে বলেছে এবং এক্স এর দুটি মান আছে। তাইলে আমাদের এখানে অবশ্যই এবং অবশ্যই আমাদের দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে এটা চেক করা লাগবে, বা কোনটাতে গুণমান আসবে কোনটাতে লঘুমান আসবে। তাহলে আমরা যদি আবার করি, কোন সমীকরণ করব? এই সমীকরণকে। ঠিক আছে, এই সমীকরণকে আমি কালার চেঞ্জ করে একটু মার্ক করি। আমরা এই সমীকরণকে আবার ডিফারেন্সিয়েট করতেছি। প্রথমে 54 জন্য যাবে গা, কারণ পরে কোনো এক্স নাই, মানে পুরোপুরি 0 হয়ে যাবে। তারপর মাইনাসের জন্য মাইনাস তো থাকবেই। তারপর 3 দুগুণ 6 হয়ে গিয়েছিল, আবার উপরে এখানে 2 আছে, মানে পাওয়ারটা আবার নিচে নেমে যাবে। তারপর 2x-7, এটা পুরোটা এক্স ধরবো, পুরোটা আবার এক্স ধরবো, -7 হয়ে যাবে। ওই যেটা উপরে 2 ছিল 1 হয়ে যাবে। তারপর এই টু কে পুরো এক্স ধরেছিলাম না, এই টু এটাকে পুরো এক্স ধরেছিলাম, তাই এখানে আবার 2 আসবে। বুঝেছো? তাইলে সর্বসাফল্যে আমাদের হচ্ছে কি 2 দুগুণ 4, 4 6 24। দেখো এখানে 2 ছিল, এখানে 3 ছিল, 3 দুগুণ 6, 2 আসছে। ঠিক আছে, 2 দুগুণ 4, 4 6 24, 2x-7। এখন আমরা একবার একবার করে মান বসাবো। g of x এর জায়গায় একবার যদি 5 বসাই, আর একবার যদি 2 বসাই, পুরোটা বসিয়ে দাও তোমরা। 2x-7, উপরে 1 আছে তাই কিছু লেখা লাগবে না। ফার্স্টে আমরা বসাবো কত? 5 -72, আবার একবার বসাবো 2, তাহলে এটা 72। তোমাদেরকে কিছু খটকা লাগতেছে? আমার কেন জানি একটু খটকা খটকা মনে হচ্ছে। 6, তাহলে আবার 2 নেমে যাবে। 2, 2, 2, 2, 2 নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাইনাস পেয়েছি, মানে এটার জন্য আমরা কি পাবো? ঋণাত্মক। তো আমরা এটার জন্য পাবো গুরুমান, মানে 5 এর জন্য এক্স এর মান 5 বসালে গুরুমান, এক্স এর মান 2 বসালে লঘুমান, যেহেতু এটা পজিটিভ। তাইলে আমাদের গুরুমান লঘুমান, গুরুমানে আমরা বসাবো প্রথম সমীকরণে 54x-2x-7 তাহলে এখানে প্রথম আমরা 5 বসালে এখানে পাচ্ছি কি গুরুমান 243। তারপর আরেকবার বসাবো 2, যেটার জন্য আমরা পাবো লঘুমান 135। তাহলে আনসার। ঠিক আছে, তোমরা একবার চেক করে নিবা। আমার খটকা লেগেছিল, বাট ঠিক আছে। আমরা আর চলে এসেছি আমাদের স্লাইডের 3 নম্বর ম্যাথ। প্রশ্ন হলো উদ্দীপকের আলোকে 0 থেকে পাই, ও সরি কালার, 0 থেকে পাই ব্যবধিতে এত ফাংশন লঘুমান গুরুমান নির্ণয় কর। এই একটা আলোকে এই একটা মান বের করতে হচ্ছে, এটা পারবা, ইজি আছে, এটা তোমরা পেয়ে যাবো। বাট টুয়েস্টার একটা ম্যাথ, এইটা আমরা করে দিচ্ছি। বলেছে তোমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল টু
cos x, ঠিক আছে না? হুম এখন বলেছে ব্যবহৃত এত ফাংশনটা একটা পুরো ফাংশন দিয়েছে নতুন, আমরা ফাংশনটা y দিয়ে লিখি, ঠিক আছে? ফাংশন অফ π/2 মাইনাস এক্স, এটা আমাদের সমস্যা ছিল 24। আমি কেন জানি মনে হচ্ছে আমি করেছি এরকম, আগে আসলে করে থাকতে পারি। দেখো π/2 মাইনাস এক্স কি, π/2 একবার থাকলে তোমার মনে থাকা লাগবে, তোমরা কজের ভিতর π/2 যখন দিবা ওইটা মানে কজ এক্স। এখন π/2 90 ডিগ্রি থেকে মাইনাসে, কজের মান 90 ডিগ্রি, মাইনাস 90 থেকে মাইনাস করলে কত? দেখো একবার কিন্তু ঘুরেই যাবে π/2 এর জন্য। হুম π/2 এর জন্য একবার ঘুরে, এখন π/2 মাইনাস লিখেছে, π/2 মাইনাস লিখেছে মানে π/2 থেকে কম, মানে দেখেন তোমাদেরকে একটা জিনিস, তোমরা সবসময় যদি কনফিউশন থাকে তাহলে চেক করে নেবা, কস 30 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে √3/2, তাহলে একবার যখন ঘুরিয়ে দেবে সাইন 13 -30 দিবে তুমি, কারণ কস 90 -30, ঠিক আছে? সাইন 90 -30 এখন কস 90 - 30 হাফ, ঠিক আছে? এখন সাইন 30 এটাও হাফ। এখন তোমাদের জন্য বলি, কস এর ভিতর π/2 মাইনাস এক্স হলে π/2 থেকে কম, সব মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু এইখানে দেখেন ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ প্লাস প্লাস, তাইলে কস π/2 মাইনাস এক্স হলে ওইটা একবারের জন্য সাইন এক্স হয়ে যাবে। তাইলে প্লাস ভিতরে 2x আছে না, কস 2x। এখন বলছে ফাংশনটির গুণমান লঘুমান নির্ণয় করো। আমরা অ্যাজ ওয়েল এস আমরা অ্যাজ ওয়েল এস আমরা অ্যাজ ওয়েল এস সাইন এক্স বা একবার ডিফারেন্সিয়েট করে নেব, সাইন এক্স কে একবার, ভাই বাতি দেব আমার, ওয়েট পানি খাওয়া লাগবে। আচ্ছা বাতাও, সাইন এক্স কে যখন একবার ডিফারেন্সিয়েট করবে তাইলে কজ এক্স হবে, কস কে করলে মাইনাস সাইন 2x ইন্টু 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কত, cos x মাইনাস 2 sin 2x। তাহলে আমরা প্রথম অন্তরীকরণ করে যা পাবো তার ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, কারণ আমাদের x এর মান বের করা লাগবে। এখন হয় লেখা বাঁকা যাচ্ছে, তাহলে এখন আমরা 2 sin 2x 2 sin 2x equal divided by cos x equal to 0 লিখবো। তাহলে উপরে আবার 4 হয়ে যাবে, উপরে sin x 4 sin x equal to 0। বুঝতে পেরেছো আমরা এই লাইনটা করতে গিয়ে লিখেছি, এখানে 2 ইন্টু 2 sin x cos x cos x equal to 0। এখন এটা করতে আসছে, এটা হলো যে তোমাদের যারা ত্রিকোণমিতি পড়ানো তাদের জন্য একটু বুঝতে সমস্যা, আমি লিখে দিই। ত্রিকোণমিতির একটি সূত্র আছে, সেটা হলো sin 2x equal to 2 sin x cos x, ঠিক আছে? এটা তোমাদের ত্রিকোণমিতির একটি সূত্র, এটা তোমরা মনে রাখবা, নোট করে রাখবা, অনেক বেশি প্রয়োজন, মানে অনেক 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 ম্যাথে এই তোমাদের এই সূত্রটা অনেক প্রয়োজন হবে।
ঠিক আছে, তাহলে এখন আমরা ফোর সাইন এক্স, তাহলে আলটিমেটলি এখানে কথা হলো সাইন এক্স ইকুয়াল টু জিরো। এখন সাইন এক্স এর মান জিরো কোথায় কোথায় হয়? সাইন জিরোতে, সাইন 270, সাইন 180-তে, সাইন 180-তে মান জিরো। তাহলে এন পাই, এন পাই বাই এন পাই না, সাইন 3 ইন্টু মিড। তাহলে এটা এক্স এর মান হবে এন পাই। এন পাই মানে হলো যে তোমাদের মানে পাই এর মান যত হবে, সাইন কিন্তু ওইখানে ওইখানে তোমাদের জিরো। পাই এর মান বলতে আপনি কি হচ্ছেন, যেমন আমি তোমার বলি, পাই বলতে 180 ডিগ্রি, তাই না? জিরো পাই, এখানে এসে হবে ওয়ান পাই, এখানে এসে আবার টু পাই, এখানে এসে আবার থ্রি পাই। এভাবে যদি হিসাব করো, এখানে তুমি এনতম পাই মানে যত পাই বসাও তত পর্যন্ত এখানে কি পাবা তোমরা, মানে সাইনের মান জিরো পাবা। এখানে কিন্তু আমাদের বলে দিয়েছি জিরো থেকে পাই, ঠিক আছে? এই ব্যবধিতে এখানে জিরো থেকে পাই বলেছে, মানে তুমি দুইটা পাই নিতে হবে, একটা হচ্ছে ওয়ান পাই, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে পাই। তুমি এই দুইটা মান নিতে হবে, একটা জিরো একটা পাই, এক্স এর মান। এখন ওয়াই টু এর মধ্যে আমাদের চেক করা লাগবে গুরু, লঘুমান কোনটা গুরুমান কোনটা। আমরা আরেকটা ফ্রি স্লাইড এখানে নিয়ে আসবো, এটা একটা ডুপ্লিকেট করে নেবো। হ্যাঁ, এখানে হচ্ছে তাহলে আমরা এক্স এর দুইটা মান পেয়েছি। এক্স এর দুইটা মান হলো একটা জিরো আর একটা আই। এটা আমাদের এক নম্বর আনসার, ছোট আনসার। তাইলে এখন আমাদের আরেকটা কাজ হবে কি, আমাদের থার্ড স্টেপ ওয়াই টু কে আবার ডিফারেন্সিয়েট করা। তাহলে আমাদের সমীকরণটা ছিল ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু কজ এক্স মাইনাস টু সাইন টু এক্স। ওয়াই ওয়ান ছিল কজ এক্স মাইনাস টু সাইন টু এক্স। তাহলে ওয়াই টু হবে কজ এক্স কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি সাইন এক্স। আরে কি বাজে লেখা লিখতেছি ভাই, সাইন এক্স তাহলে মাইনাস টু cos 2x ইন্টু টু। তাইলে এখন এখানে আমরা পুরো সমীকরণটা, আমাদের বেশি কিছু করার দরকার নেই, পুরো সমীকরণটা আমরা একবার ক্যালকুলেটারে তুলবো। ফোর কস টু এক্স, এখানে আমরা একবার সরি আমরা এখানে একবার মান বসাবো জিরো, মাইনাস ফোর। তুমি ওয়াই টু এ জিরো বসালে আসতেছে মাইনাস ফোর। বাহ, কি সুন্দর লিখতেছেন ভাই, চিন্তা করি না তোমাদের ভাই আরো সুন্দর করে লেখা শিখে যাবে। ছোটবেলায় অনেক কম তো ছিল। আসলে বিষয় হচ্ছে আমি অনেকদিন লিখতেছি না, সমস্যা এখানে। এখন পাই বসাবো না, তোমরা কিন্তু আবার পাই বসানো, এখানে ডিগ্রি বসানো লাগবে। আমরা পাই ম্যাথের ক্ষেত্রে লিখেছি হম 180। তোমাদের এটা আসতেছে মাইনাস ফোর। তোমাদের দুইটা মানে মাইনাস ফোর আসতেছে। প্লাস টু এক্স তো তাহলে cos টু এক্স, cos টু এক্স কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন মাইনাস এক্স
ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের এখানে 2 - sin x এই পাশে, আবার -2 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হলে হুম 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 2 sin x নিচে যাবে, এখানে এক্সটেন্স চলে আসবে। 10x cos x ইকুয়াল টু 0 হলে, cos x এর মান এগুলো 0 হলে, tan x এর মান এগুলো 0 হলে, tan এর মান 0 ওটাতে, cos এর মান 0 ওটাতে। উম, আচ্ছা, সরি সরি, আমরা একটা জিনিস আসলে ভুল করেছিলাম কি, এইখানে না এইভাবে বাদ দেওয়া যায় না, উপর নিচে কাটাকাটি করা যায় না। তাহলে এখানে একবার 0 আর একবার পাই/2 পেয়েছো। আমরা পরে যখন যাব, আমাদের এই পার্টটা একটা বাকি থাকবে। তোমরা এক্স এর মান একবার 0 পাবা, মানে এক্স এর মান আরো হবে। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। তোমাদের এখানে কজ আছে, কজ এভাবে কাটাকাটি দেওয়া যাবে না, কজের মান 0 হবে, নাহলে tan x অথবা sin x এর মান 0 হবে। তোমরা sin x ধরে নিতে পারো, tan আর sin এর ইকুয়েশনটা কিন্তু এখানে যে সেমই হবে। পরের একটি পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে cos x ইকুয়াল টু 0। এখন কজের মান 0 করতে হয়, কজের মান 0 হয় যেসব 90 ডিগ্রি আছে। কস 180তে হবে না, কস 180তে হয় না, কস 90 × সব ভেতর 90 হয়, মানে 1 + 1 ইকুয়াল টু 12 + 1 π/2, 0 বসালে π/2। এখন ঠিক আছে, তাইলে আমাদের দুইটা যখন বসবে, এখানে হবে একটা শুধু এক্স এর মান π/2। কেন? কারণ আমাদের ব্যবধি হলো 0 থেকে পাই, এই কারণে। তাহলে আমাদের এক্স এর একটা মান আসবে কত, মাইনাস সাইন সাইন এক্স মাইনাস 2 cos 2x ইন্টু 2, এখানে আরেকটা বসবে 90। তাহলে এই দুইটার জন্য সেম। আবার y2 ইকুয়াল টু π/2 বসবে আমাদের কসের জন্য, এটা কস, কস থেকে এসেছে, কস 0 থেকে। অপর পার্ট কস 0 থেকে, তাহলে তোমাদের এটা আসছে 3। যেহেতু এটা পজিটিভ, এটার জন্য লঘুমান, মানে π/2 এর জন্য লঘুমান পাবা। আর এই দুইটার জন্য যেহেতু নেগেটিভ, গুণমান পাবে। তোমরা এখানে 0 আর পাই বসাবো, 0 আর পাই। তাইলে আমাদের গুণমান লঘুমান, আমরা সমীকরণ যেটা প্রদত্ত ছিল ওইটার মধ্যে এখন কি কি বসাবো, আমরা এটার মধ্যে এখন বসাবো 0 পাই π/2 প্রদত্ত ইকুয়েশন। ক্যালকুলেটর চোখের সামনে, ক্যালকুলেটর আমি দুনিয়া দাঁড়িয়ে খুঁজতেছি। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ ছিল
প্রদত্ত সমীকরণ কিন্তু cos x না, মনে রাখবেন প্রদত্ত সমীকরণ এইটার গুণমান লঘুমান বের করতে বলেছে। উম, হুম, হুম। তাহলে আমরা একবার বসাবো জিরো, জিরো বসালে আমাদের মান আসতেছে কত, জিরোর জন্য আমরা গুণমান পাবো, জিরোর জন্য মান আসবে 1। আরেকবার বসাবো 180 পাইয়ের জন্য, ওইটার মান 1, মানে দুটোটার জন্য সেমই আসবে। তারপর লঘু মান হবে 90 এর জন্য, তাহলে ওইটা মান হবে 0। আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা কইরো না কি, তোমাদের এখানে দুইবার ধরা লাগবে। দেখুন, কোন সময় যদি দেখো, কোন সময় যদি একটু খেয়াল করো, আমি এখানে একটু জিনিসটা ক্লিয়ার করবো। কোন সময় যদি দেখো এক্স ওয়াই নিচে এক্স ইকুয়াল টু 0 হয়, তাইলে তোমরা এক্স এক্স কাটা দিয়ে ওয়াই ইকুয়াল টু 0 দিয়ে কখনো সমীকরণ সলভ করবে না, শুধু ওয়াই ইকুয়াল টু 0 হবে না। ঠিক আছে, তোমাদের এখানে দুইভাবে দেওয়া লাগবে। তোমরা এক্স ইকুয়াল টু একবার 0 ধরবো, ওয়াই ইকুয়াল টু একবার 0 ধরবো। সম্ভব তো এক্স ইকুয়াল টু 0 ধরা? সম্ভব না। কাটাকাটি মানে উপর নিচে কাটাকাটিটা দিবা না, তোমরা যেভাবে কাটাকাটি করো ওয়াই ইকুয়াল টু 0 ধরো, এসব এসব ত্রিকোণমিতি বা ইয়ার ক্ষেত্রে করা যাবে না। ঠিক আছে, মনে রাখবা আমার একটা ছোট ভুল এসব আমার একটু একটু হয়, তোমরা ওই ভুল অবশ্যই করবে না। তাহলে আজকে আমাদের ফোর্থ এবং আমরা একটা লাস্ট ম্যাথে চলে এসেছি, এটা লাস্ট না। আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করছি, আমি অত স্ট্যান্ডার্ড বা অত কঠিন লেভেলের ম্যাথ করাচ্ছি না, কারণ এটা একটা ফ্রি ক্লাস, এই জন্য। আরে না ভাই, এসব আসল কারণ না, আসল কারণ হলো দেখো, তোমরা এখন অনেকে ভয় পেয়ে যাবা, একদম ইজি জিনিস প্র্যাকটিস করো, ইজি জিনিস প্র্যাকটিস করার পরে যখন তোমরা একটু প্রো হবা বা একটু ম্যাথ পারতেছো, ভালোই ক্লিয়ার করতে পারতেছো, ওই সময় যে তোমরা কঠিন জিনিসগুলো প্র্যাকটিস করবা। কঠিন বলতে আমি এই স্লাইডে তোমাদের একটা ম্যাথ রেখে দিয়েছি, স্লাইডের ম্যাথটা তোমরা নিজেরা ট্রাই করো। তোমরা যদি নিজেরা না পারো, ঠিক আছে, তোমরা আমারে একটা কমেন্ট করবা বা ইনবক্স করবা, আমি ওখানে ম্যাথের উত্তরটা দিয়ে দেবো, আর তোমরা বইয়ের মধ্যে খুঁজলেই ম্যাথটা পাবা। কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা নিজে নিজে ম্যাথটা করা ট্রাই করবা। আমি আজকে এই ম্যাথটা দিয়ে আমাদের ক্লাসটা ক্লোজ করব। তোমাদের যদি কোনো টপিকে কোনো ধরনের সমস্যা রেখে থাকে আমাকে একবার কমেন্টে জানাবা, বা এখানে যদি একটু মনে করো এখানটায় ভাই আর একটু বুঝিয়ে দিন, বা আর একটু ইমপ্রুভ করা দরকার, আপনারও এখানে একটু সমস্যা বোঝা যাচ্ছে না, বা আপনার কথাবার্তার ধরনে একটু সমস্যা হচ্ছে, বা যে কোনো কিছু, ফিল ফ্রি টু আস্ক মি। ঠিক আছে, বা ফিল ফ্রি টু টেল মি। ওকে, তাহলে আমি আজকের ম্যাথটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করবো। সবাই লাস্ট ম্যাথটা মনোযোগ দিয়ে করবা, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে, চলো 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 চলো। আমাদের লাস্ট ম্যাথ, এখানে বলা হয়েছে ফাংশনের চরম মান বিদ্যমান নির্ণয় করে। এখানে একদম খুব সহজ একটি ম্যাথ, এটি 2 নম্বর একটি ম্যাথ। তোমাদের বলেছে কি চরম মান নির্ণয় করতে এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4/x। তোমাদের এখানে চরম মান বলেছে, তোমাদের গুরুমান লঘুমান নির্ণয় করা লাগবে না, মানে তোমাদের y2 প্রসেসে যাওয়া লাগবে না, তোমাদের চরম মান নির্ণয় করে দিলে হবে। তোমাদের একবার ফাংশন এক্স যখন করবা, তাহলে এক্স কে একবার করলে 0 হয়ে যাবে, কারণ এক্স এর সাথে কিছু নেই। তোমাদের এখানে 4। এখন দেখো 4 তো বাইরে থেকে যাবে, 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি, 1/x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x²। কেমন বুঝেছো তোমরা? এটা তো মুখস্থ রাখার এই জিনিস, নাহলে একটু এভাবে খেয়াল তোমরা মনে রাখবা। ইনভার্স 1, তাহলে একবার সামনে চলে আসবে, আর একবার -1 হয়ে রয়ে যাবে, তাহলে সর্বসাকুল্যে এটা -1/x²। এটা এভাবেও মনে রাখা যায়। ঠিক আছে, এটা কিন্তু রিয়ালিটি নেই, আমরা একবার ডিফারেন্সিয়েট করে লিখেছি। ঠিক আছে, তাহলে -1/x²।
এক্স স্কয়ার, তাইলে এটা ইকুয়াল টু আমরা 0 লিখবো। তাইলে 1 ইকুয়াল টু, যেহেতু এখানে মাইনাস আছে, তো এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার ইকুয়াল টু 4, মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে চরম মানের জন্য আমরা এই দুইটা বসিয়ে দেবো, আমরা দুটোটাতে চরম মান পাবো। চরম মানের জন্য ইকুয়েশনে বসিয়ে দিবি। ঠিক আছে, চরম মানের জন্য আমরা ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে ফাংশন অফ একবার জন্য আমরা বসাবো +2, আরেকবার ফাংশন আমরা বসাবো -2। ফাংশনটা ক্যালকুলেটারে তুলে নাও। তোমাদের সবকিছু দেখো, এই ধরনের যত ভালো ক্যালকুলেটর স্পিড শিখবা, তোমাদের ইঞ্জিনিয়ারিং মানে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও তাহলে তোমাদের জন্য তত লাভ। -2, এইগুলি কি? এইগুলি হলো আমাদের আনসার, চরম মান। তোমাদের এখানে গুরুমান লঘুমান নির্ণয় করতে বলেনি, তাই তোমাদের আমাদের থার্ড স্টেপ পর্যন্ত যাওয়া লাগেনি। ওকে গাইস, তাহলে ভালো থাকবা। আর তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো টপিকের উপর যদি কোনো স্পেসিফিক ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কি মিস্টেক হতে পারে। আমরা আরেকটা টপিক রেখেছিলাম মিস্টেক্স। মিস্টেক্সটা হলো, তোমরা একটু আগে দেখেছো ভাইয়া কোন জায়গায় ভুল করেছি। তোমাদের এক্স ওয়াই, তারপর নিচে যদি এক্স জেড থাকে, তোমরা এখানে ইকুয়াল টু 0 থাকলে তোমরা শুধু ওয়াই জেড ইকুয়াল টু 0 লিখবে না। ঠিক আছে, তোমাদের লেখা লাগবে কি, ওয়াই জেড ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, দুটোটা দিলে বোথ ইজ রাইট। কিন্তু এই ভুলটা করবা না, তোমাদের এটা একটা কমন মিস্টেক। আর তোমরা সবসময় y2 বা তোমরা দ্বিতীয় অন্তরজ চেক করবা। যখন তোমাদের প্রশ্নে যখন মিনিমাম ম্যাক্সিমাম স্পেসিফিক করে জিজ্ঞেস করবে। তোমাদের যদি নাই বলা থাকে, যদি তোমাদের পরীক্ষার অপশনে নাই থাকে, তাহলে কিন্তু বিপদ, তোমাদের অবশ্যই চেক করা লাগবে। ঠিক আছে, তখন এটা দাগানোর জন্য তোমাদের হলেও এটা করা লাগবে। ম্যাক্সিমাম, ওকে। তাইলে তোমাদের জন্য একটি ব্রেন ট্রিজার থাকবে। এটা তোমাদের বইয়ের 12-13 আসে একটি ম্যাথ। তোমরা নিজে নিজে একবার ট্রাই করবা, না পারলে কিউবি থেকে দেখে নিবা বা আমার এই বলবা, আমি পরের ক্লাস করে দেবো। ভালো লেভেলের একটি ম্যাথ, ঠিক আছে, ভালো লেভেল বড় বুঝছি, কিন্তু ভালো লেভেলের একটি ম্যাথ। একটু প্র্যাকটিস রাখবা, অনেক জায়গায় আসতে পারে, তোমাদের বোর্ড কোয়েশ্চেন ইজিলি আসতে পারে। তোমরা এই বৃহত্তম মান বা গুণমান তোমাদের এখন কাজ কি, এই ম্যাথটা করবা কেতাব স্যারের বইয়ে। কেতাব স্যারের বইয়ে অনেক ম্যাথ আছে এই ধরনের, কমপক্ষে 5 থেকে 7টা এই ধরনের ম্যাথ আছে। শুধু এই ধরনের না, মানে এটা চেঞ্জ করে দেয়, এটা চেঞ্জ করে দেয়। আই থিঙ্ক এটা যদি এক্স এর উপর এক্স হয়, তাহলে এটা 1/x গুণমান লঘুমানে কিছু একটা আসে, বা এভাবে চেঞ্জ হতে থাকে। একটা প্যাটার্ন থাকবে, দেখবা একটা প্যাটার্ন থাকবে। ওই প্যাটার্নটা তোমরা আসলে যদি মুখস্থ রাখতে পারো, এইসব ম্যাথ দেখো, এইসব ম্যাথ তোমাদের এডমিশনে এমসিকিউতে আসতে পারে, বুঝেছো? এখন এডমিশন এমসিকিউ তোমরা তো করার টাইম পাবে না, বা তুমি যত তাড়াতাড়ি করতে পারবা, যত তাড়াতাড়ি আনসার দিয়ে অন্য প্রশ্ন দিয়ে তোমার জন্য লাভ। ওইখানে যেগুলো আছে, ওই সব তোমরা মানে প্রথমত ধরে ধরে করবা, ধরে ধরে প্র্যাকটিস করবা। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা খুব ভালো লেভেলের কোনো ইউনিভার্সিটিতে বুয়েট, চুয়েট এসবে টিকতে চাও,
তারা অবশ্যই ওইসব একটু মুখস্থ করার ট্রাই করবে। আসলে করতে করতে হয়ে যাবে, বাট একবার যখন মুখস্থ একটু করার ট্রাই করবা, দেখবা তোমাদেরও আরো ভালোভাবে ম্যাথটা পারার ইচ্ছা হচ্ছে বা ভালোভাবে প্র্যাকটিস করার ইচ্ছা হচ্ছে। ওকে, তাইলে থ্যাংক ইউ অল আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আর একটা লাস্ট কথা, আমাদের সাধ্য পেজ, পেজ অবশ্যই ফলো করে নিবা, ঠিক আছে? আমরা তোমাদের জন্য পরবর্তী আরো অনেক 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 ভালো ভালো টপিকের উপর ভিডিও অনেক ট্রাই করব। পুরো টিম কাজ করছে তোমাদের জন্য। আর তোমরা সাধ্য দিয়ে সার্চ করলে না, সাধ্য বা আঙ্গুলি, পুরো নামটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম আমাদের ফার্স্ট স্লাইডে আছে। তোমরা এটা আমাদের ফেসবুক পেজ, ফলো করে নিবা।